আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন এবং প্রথমবারের মতো বিসিএস প্রস্তুতি শুরু করবেন ভাবছেন, এই ভিডিওটি তাদের জন্য। বিশেষ করে যারা অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট এবং যারা বারবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারছেন না, এই ভিডিওটি তারাও দেখতে পারেন। আপনারা আপনাদের কোনো বই চেঞ্জ করতে হবে কিনা এই ভিডিওটি দেখলে সেটি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন বইগুলো পড়ে আমি পরপর 4বার বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছি। সেই সাথে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেব বইগুলো আমি কিভাবে পড়েছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো গণিত বিষয়ে আমি কোন বই থেকে প্রস্তুতি নিয়েছিলাম। অনেক স্টুডেন্ট আছেন যারা গণিতকে অনেক ভয় পেয়ে থাকেন, কিন্তু এই ভিডিওটি আপনি দেখলে এবং আমি যেভাবে আপনাকে গণিত প্রস্তুতি নিতে বলবো, আপনি যদি আমার কথাগুলো ঠিকঠাক মতো মেনে চলেন তাহলে আমার মনে হয় আপনার গণিত নিয়ে আর একদমই ভয় থাকবে না। আমি মূলত বিশেষ প্রস্তুতিটা শুরু করার জন্য এখন যারা অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে আছেন তাদের জন্য বলবো, প্রথমে আপনারা যারা অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে আছেন এবং বিশেষ প্রস্তুতি শুরু করতে চাচ্ছেন, বিশেষ করে যারা আগেভাগে আপনাদের বেসিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠে বিসিএসের মূল প্রিপারেশন শুরু করার আগে অন্যদের তুলনায় এগিয়ে থাকতে চাচ্ছেন, তারা অবশ্যই প্রথম দিকে আপনারা সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই বই দুটি ভালো করে একবার শেষ করবে। এটি করলে আপনার যেটি হবে যে অনেক বছর ম্যাথ না করার কারণে আপনার যে জড়তা বা ভয় ছিল সেটি আপনার কেটে যাবে। সেই সাথে আপনারা এই দুটি বই শেষ করার পরে যে বইটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে খায়রুলস বেসিক ম্যাথ। খায়রুলস বেসিক ম্যাথের এই বইটি যদি আপনি ভালোভাবে শেষ করেন তাহলে আপনাদের গণিতের যে বেসিক ধারণাগুলো সেগুলো আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। অনেক বছর ধরে অঙ্ক না করার কারণে, গণিত না করার কারণে আপনাদের মধ্যে যে জড়তা ছিল, ভয় ছিল, আপনি অনেক যা যা ভুলে গেছেন সবগুলো আপনি নতুন করে একটা ভালো প্রস্তুতির বেসিক আপনার গড়ে উঠবে। আপনি যদি এই খায়রুল বেসিক ম্যাথ থেকে গণিত প্রস্তুতিটা সেরে নেন তাহলে প্রথমে সপ্তম অষ্টম শ্রেণীর গণিত বই দুটো শেষ করবেন, তারপর খায়রুলস বেসিক ম্যাথটা আপনারা ভালো করে 2বার শেষ করবেন। যদি এই 3টি বই আপনারা পড়েন তাহলে আপনাদের গণিতের একটা বেসিক মজবুত হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আপনারা অবশ্যই নবম এবং দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ বই দুটি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যে দুটো বই আপনারা দেখতে পাচ্ছেন, আমার ডান হাতে আছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং এইদিকে আছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। এই দুটি বই থেকে আপনারা খায়রুলস বেসিক ম্যাথ পড়ার পরে যদি এই দুটি বই থেকে আপনারা বিসিএসের সিলেবাস ধরে ধরে অঙ্কগুলো শেষ করেন তাহলে আমার মনে হয় আপনাদের গণিতে একটা ভালো ভিত্তি তৈরি হবে এবং আপনাদের গণিতের ভয় যেমন কেটে যাবে, সেই সাথে বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত দুইটারই একটা ভালো প্রিপারেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। ফলে আপনি যদি এই 4টা বই ভালো করে শেষ করেন তাহলে আপনাদের গণিতের একদম শূন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের গণিতের প্রস্তুতি খুবই ভালো হয়ে যাবে। তবে আপনারা যখন সপ্তম অষ্টম কিংবা নবম দশমের টেক্সট বইগুলোর সমাধান করবেন তখন অবশ্যই আপনারা এই বইগুলোর একটা গাইড বইও কিনে নেবেন বাজার থেকে, যাতে কোনো অঙ্ক আপনি আটকে গেলে বা বুঝতে সমস্যা হলে আপনি যেন গাইড বই থেকে সেটা দেখে আপনার সমস্যাটা সমাধান করে নিতে পারেন। বিসিএসের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ বই থেকে সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনি যদি অনার্স দ্বিতীয় কিংবা তৃতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন এবং নতুন করে বিসিএস প্রস্তুতি শুরু করবেন ভাবছেন, কিংবা আপনি যদি বারবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেও কাটমার্কের একদম কাছাকাছি যে শূন্য হাতে ফিরে থাকেন, তাহলে আপনার জন্য সমাধান হতে পারে আমাদের বিসিএস মেন্টরশিপ কোর্সটি। এই কোর্সটিতে সঠিক গাইডলাইন এবং দুর্দান্ত সব কৌশলের সমন্বয় আপনি জানতে পারবেন। কী কী পড়বেন, কতটুকু পড়বেন, কোন বই থেকে পড়বেন, সেই সাথে কী কী আপনাকে বাদ দিতে হবে। সেই সাথে আপনি আমাদের কোর্সে জানতে পারবেন প্রি এবং রিটেন কম্বাইন্ড কীভাবে আপনি একসাথে প্রস্তুতি নেবেন। অনেক স্টুডেন্ট আছেন যারা সার্বক্ষণিক একজন সঠিক গাইডলাইনের অভাবে অনেক পরিশ্রম করেও বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারছেন না, তাদের জন্য সমাধান হতে পারে আমাদের এই কোর্সটি। সঠিক গাইডলাইন এবং দুর্দান্ত সব কৌশলের সমন্বয়ে আমার সাথে বিশেষ প্রস্তুতি নিতে হলে আজই ভর্তি হয়ে যান বিসিএস মেন্টরশিপ কোর্সে। বিস্তারিত জানতে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে কোনো সময় মেসেজ করুন। এবারে আমি বলবো, আপনারা যারা অলরেডি বেশ কয়েকবার বিসিএস দিয়ে ফেলেছেন কিন্তু গণিতের ভয় এখনও কাটিয়ে উঠতে পারেননি কিংবা গণিতে পর্যাপ্ত নাম্বার বিসিএসে তুলতে পারেননি, তাদের জন্য তো আপনারা যেটি করতে পারেন, আপনারা সপ্তম অষ্টম শ্রেণীর বেসিক ম্যাথে একদম না যেয়ে আপনারা খায়রুলস বেসিক ম্যাথ শুরুতেই 2বার ভালো করে শেষ করবেন এবং তারপর নবম দশমের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ
বিসিএস এর বিগত প্রশ্নগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করে আপনারা এই দুটি বইয়ের কোন চ্যাপ্টারগুলো থেকে বিসিএস প্রিলি এবং রিটেনে সবচেয়ে বেশি ম্যাথ আসে সেটা আপনারা বের করে তারপর আপনারা এই দুটি বই থেকে প্রস্তুতি নিলে আমার মনে হয় যে আপনাদের গণিতের ভয় এবং বিশেষ করে প্রিলিমিনারি এবং রিটেনের জন্য আপনাদের গণিতে পর্যাপ্ত একটা নাম্বার তোলার জন্য আপনার প্রস্তুতি হয়ে যাবে। আপনারা যদি না বুঝতে পারেন যে কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে বিসিএস এর জন্য অনেক কিছু বাদ দিয়ে বইয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়তে হয়, তাহলে আপনারা আমার একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে কিভাবে বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করে আমি প্রস্তুতি নিয়েছিলাম সে বিষয়ে, আমি ভিডিওটি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এইভাবে আপনি যদি একটা লম্বা সময় ধরে নিয়মিত গণিতের চর্চা করে যান তাহলে আমার মনে হয় আপনার গণিতের দুর্বলতা ধীরে ধীরে কেটে যাবে। অবশ্যই যে কথাটি আপনারা মনে রাখবেন যে গণিত কিন্তু আপনি হঠাৎ করে যদি একটা বা দুইটা বই শেষ করে ফেলেন, আবার আপনি 2 মাস 3 মাস না করেন তাহলে কিন্তু আপনি সব কিছু ভুলে যাবেন। গণিত অবশ্যই আপনার দৈনন্দিন যে পড়ার রুটিন সেখানে প্রতিদিন আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে অন্তত গণিতের বিষয়টা রাখবেন, তাহলে যে বিষয়টি হবে আপনার গণিতের ভয় যেমন কেটে যাবে এবং নিয়মিত চর্চার ফলে গণিতের ওপর আপনার একটা ভালো দখল তৈরি হবে। আশা করি এরপর আর আপনাদের গণিত নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তো চলে যাচ্ছি পরের বিষয়ে। এবারে আমি আপনাদেরকে গণিতের 15 মার্কের শেষে মেন্টাল অ্যাবিলিটি যে 15 মার্ক রয়েছে বিসিএস প্রিলিমিনারিতে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি এই বইটি পড়েছিলাম, প্রিলি এবং রিটেনের জন্য আমি একটি বই থেকে প্রস্তুতি নিয়েছিলাম, খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি। এই বইটিতে বিসিএস এর বিগত প্রশ্নগুলো যেমন রয়েছে সেই সাথে বিসিএস এর সিলেবাস অনুযায়ী এই বইটিতে খুব সুন্দর করে সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়া আছে আপনার জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে সেই টপিকগুলো সবার আগে শেষ করবেন। আমার মনে হয় আপনারা যদি খায়রুলস মেন্টাল অ্যাবিলিটি বিগত বছরের বিসিএস এর প্রশ্নগুলো সহ এবং বিসিএস এর সিলেবাস ধরে ধরে শেষ করেন তাহলে মেন্টাল অ্যাবিলিটির উপর আপনাদের একটা চমৎকার প্রস্তুতি হয়ে যাবে। মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মেন্টাল অ্যাবিলিটি কিন্তু অনেক মার্কস তোলার সুযোগ রয়েছে। আপনি যদি অল্প কিছুদিন চেষ্টা করেন, অল্প কিছুদিন বিভিন্ন প্রশ্ন সলভ করেন, আপনি দেখবেন যে প্রায় একই ধরনের প্রশ্ন বিসিএস প্রিলিমিনারিতে বারবার মেন্টাল অ্যাবিলিটি থেকে আসে, অন্তত টপিকগুলো কমন থাকে। ফলে বিসিএস প্রিলিমিনারিতে 12, 13 কিংবা 14 মার্কস পর্যন্ত কিন্তু খুব সহজেই মেন্টাল অ্যাবিলিটি তোলা যায়। ফলে আপনার বিসিএস প্রিলিমিনারির কাটমার্ক যাই হোক না কেন, মেন্টাল অ্যাবিলিটিতে যদি আপনি একটি ভালো মার্ক না তুলতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা অনেক কঠিন হয়ে যাবে। ফলে বিসিএস প্রিলিমিনারির জন্য মেন্টাল অ্যাবিলিটির প্রিপারেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ক্যাডার হয়েছে যারা গণিতে অনেক সময়ই খুব ভালো মার্কস ক্যারি করতে পারেননি, লিকিং বা রিটেনে অনেকে অ্যাভারেজ বা মোটামুটি মার্কস দিয়েও ক্যাডার হয়ে গেছেন, কিন্তু মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু সেটি সত্য না। মেন্টাল অ্যাবিলিটিতে অবশ্যই আপনাকে 80-90% মার্কস কমপক্ষে তুলতে হবে, তাহলে আপনি প্রিলিমিনারি কিংবা রিটেনেও যে 50 মার্কের এমসিকিউ আকারে আসে সেখানে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন। এইবারে আমি আপনাদের সাথে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে কথা বলবো। বিসিএস প্রিলিমিনারিতে বাংলা সাহিত্য এবং ব্যাকরণে মোট 35 মার্কের প্রশ্ন হয়ে থাকে। এর মধ্যে বাংলা সাহিত্য 20 নম্বরের প্রশ্ন এবং বাংলা ব্যাকরণে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। সাহিত্য পাঠের মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে, প্রাচীন এবং মধ্যযুগ থেকে 5 নম্বরের এবং আধুনিক যুগ থেকে 15 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তো আমি বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য মূলত দুইটা বই ফলো করেছিলাম। প্রথমত হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জর্জের MP3 যেটা, এই বইটি আমি পড়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বছর বইটি পড়ার কারণে আমার বইটি ছিঁড়েও গেছে, কিন্তু এখন আমি এই বইটা থেকেই সর্বশেষ বিসিএস পর্যন্ত প্রস্তুতি নিয়েছি। তবে বর্তমান সময়ে অগ্রদূত নামে যে বইটি বাজারে আছে সেই বইটিও যথেষ্ট ভালো, আপনারা চাইলে অগ্রদূত বইটিও পড়তে পারেন বিসিএস প্রিলিমিনারির জন্য। অগ্রদূত বইতে একটু ডিটেলসে দেয়া আছে, তার ফলে যেটি হয় যে আপনার লিখিতের জন্য বেশ কিছু প্রিপারেশন বাংলা সাহিত্যের উপরে হয়ে যাবে। ফলে আপনারা অগ্রদূত বইটিও চাইলে পড়তে পারেন। আর ব্যাকরণ অংশের প্রস্তুতি আমি মূলত নিয়েছিলাম বাংলা ভাষার 9ম এবং 10ম শ্রেণীর যে ব্যাকরণ বইটি আছে সেখান থেকে। এটি হচ্ছে নতুন বইটি, এছাড়া পুরনো একটি ব্যাকরণ বইও দেখবেন আপনারা আছে। এই দুইটি বই মিলে আপনারা যদি কম্বাইন্ড প্রিপারেশন নেন ব্যাকরণের, তাহলে আমার মনে হয় আপনাদের বাংলা ব্যাকরণের উপর যথেষ্ট ভালো প্রস্তুতি হয়ে যাবে। সেই সাথে ব্যাকরণের যে মুখস্থ পার্ট আছে সেই পার্টটি কিন্তু আপনারা গাইড বই থেকে অগ্রদূত কিংবা MP3 যেটিই পড়েন না কেন সেখান থেকে আপনারা মুখস্থ পাঠটার যদি প্রস্তুতি নেন তাহলে কিন্তু বাংলা ব্যাকরণে যথেষ্ট ভালো নম্বর তোলার সুযোগ
রয়েছে। অনেক সময়ই বাংলা সাহিত্যের প্রশ্ন বিসিএস প্রিলিমিনারিতে একটু কঠিন হয়ে থাকে। বাংলা সাহিত্য পাঠটা খুব ভালো করে পড়লে আপনাদের রিটেনেও বাংলা সাহিত্যের যে 30 নম্বর রয়েছে সেটাতেও মোটামুটি কিছু প্রিপারেশন কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং বাংলা ব্যাকরণ কিন্তু রিটেনের ক্ষেত্রেও 30 মার্ক রয়েছে, বিশেষ করে বাগধারা, শব্দশুদ্ধি, বাক্যশুদ্ধি এই বিষয়গুলো রিটেনেও আসে প্রিলিমিনারির মতো। ফলে আপনারা একই সাথে এই প্রস্তুতিটা নিয়ে নেবেন যখন আপনারা প্রিলির জন্য পড়বেন। রিটেনের সিলেবাসটা দেখে যে কোন টপিকগুলো প্রিলি এবং রিটেনে কমন, আপনারা সেই প্রস্তুতিটা একই সাথে নিয়ে নেবেন প্রিলিমিনারি সময় নিয়ে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমি বিজ্ঞান বিষয়ের যেই 15 মার্কের প্রশ্ন রয়েছে সেটার প্রস্তুতি আমি কোন বই থেকে নিয়েছিলাম। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন জর্জ MP3 বিজ্ঞান বইটি রয়েছে। আমি মূলত এই বইটি থেকেই বিজ্ঞানের প্রস্তুতি নিয়েছিলাম। তবে বর্তমান সময়ে কিন্তু এটা যেহেতু আমার পুরনো বই, 40 BCS থেকে আমি এই বইটি পড়ছি। বর্তমানে যেহেতু বাজারে অনেক নতুন আপডেট বই আছে, বিশেষ করে আশরাফুলসের সায়েন্স প্রিলিমিনারি ককটেল একটা বই আছে, আপনারা চাইলে সেই বইটিও দেখতে পারেন, কিংবা ওরাকলের যে বিজ্ঞান বইটি আছে সেটিও আপনারা চাইলে দেখতে পারেন। এই বইটির বর্তমানে যে আপডেট ভার্সন আছে, আপডেট এডিশন আছে, সেটিও যথেষ্ট ভালো করেছে মোটামুটি। তবে বিজ্ঞান এই বইটির পাশাপাশি আমি আপনাদের ওরাকল কিংবা ককটেল সায়েন্স প্রিলিমিনারি এই 3টি বই দেখে যেটি আপনাদেরকে ভালো লাগবে সেটি নিতে পারেন। পাশাপাশি আপনারা যেটি করবেন, নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটি আছে সেই বইটি থেকে BCS-এর প্রিলিমিনারি এবং রিটেন যে কম্বাইন্ড সিলেবাস আছে সেটিও যদি আপনারা নবম দশম শ্রেণীর বই থেকে পড়ে ফেলেন তাহলে আপনাদের কিন্তু বিজ্ঞানের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়ে যাবে। বিশেষ করে যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য BCS প্রিলিমিনারি এবং রিটেনে বিজ্ঞানটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে দাঁড়ায়। তো আপনারা নবম দশম শ্রেণীর টেক্সট বই থেকে যদি বিজ্ঞানের একটা প্রিপারেশন নিয়ে নেন প্রথমে, পাশাপাশি আপনারা একটা গাইড বই রাখেন যেটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার মনে হয় যে বিজ্ঞানের ভয় কিংবা জড়তা আপনাদের কেটে যাবে। একটা বিষয় BCS প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আপনি কিন্তু সব সাবজেক্টেই সমান নাম্বার তুলতে পারবেন না। কোনোটা হয়তো আপনার স্ট্রং জোন থাকবে, কোনোটা উইক জোন থাকবে। আপনাকে আপনার নিজের শক্তি এবং দুর্বলতা অনুযায়ী আপনার কৌশল সেট করতে হবে যে কোনটা দিয়ে আপনি অনেক বেশি নাম্বার তুলবেন এবং কোনটা দিয়ে আপনি মোটামুটি অ্যাভারেজ নাম্বার তুলে প্রতিযোগিতায় টিকে থাকবেন। ফলে বিজ্ঞানের জন্য মানবিক এবং যারা ব্যবসার স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে রিটেনের সিলেবাসটা দেখে সেই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ে নেন এবং সাথে প্রিলিমিনারির জন্য একটা গাইড বই রাখেন তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতিটা অনেক দুর্দান্ত হয়ে যাবে। এইবারে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার। BCS প্রিলিমিনারিতে কম্পিউটার বিষয়ের ওপর 15 মার্কের প্রশ্ন হয়, কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা হয় কম্পিউটার প্রশ্নের ক্ষেত্রে যে কম্পিউটারের প্রশ্নটা কিন্তু খুবই আপডেট হয়। অনেক সময় আপনারা দেখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স কিংবা ইন্টারনেট অফ থিংস, IoTর মতো বিষয়গুলো BCS প্রিলিমিনারি প্রশ্নতে আসে। ফলে যাদের পুরনো বই অনেক সময় তাদের এই প্রশ্নগুলো কমন পড়ে না। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন বইগুলো থেকে কম্পিউটার পার্টের প্রস্তুতি নিয়েছিলাম। এখানে প্রথমে আমি ইজি কম্পিউটার থেকে, যেটা জর্জ MP3 আছে, এই বইটি থেকে আমি প্রিলিমিনারির প্রস্তুতি নিয়েছিলাম। তবে বেশ কিছু টপিক আছে যেটা এই বইতে খুব ভালো করে দেওয়া নাই, সেজন্য আমি সেলফ সাজেশনের যে বেসিক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইটি আছে এই বইটি থেকেও আমি কিছু কিছু টপিক পড়েছিলাম। তবে আমার প্রস্তুতির মূল বই ছিল আসলে ইজি কম্পিউটার। তবে বর্তমান সময়ে আমি যেহেতু অনেক আগে থেকে BCS প্রস্তুতি নিচ্ছি, সেই 40 BCS থেকে, বর্তমান সময়ে কিন্তু বাজারে আলালস কম্পিউটার নামে যে বইটি আছে সেই বইটিও যথেষ্ট ভালো। আপনারা চাইলে আলালস কম্পিউটারের বইটিও নিতে পারেন এবং সেই বইটিতে অনেক গোছানোভাবে কম্পিউটারের সব কিছু দেওয়া আছে। সেই বইটি পড়লে আমার মনে হয় যে আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হবে। তো এই বই দুটো আপনারা বিশেষ করে ইজি কম্পিউটার বইটি এখন আসলে আমার মনে হয় না যে সময়ের সাথে যে পরিমাণ তাল মিলিয়ে চলা উচিত সেভাবে এই বইটি এখন আপডেট করা হয়েছে। আপনারা আলালস কম্পিউটার কিংবা সেলফ সাজেশনের আপডেট ভার্সন দেখে যে বইটি ভালো মনে হবে, আমি আপনাদেরকে এই মুহূর্তে সাজেস্ট করবো আলাল কম্পিউটার্স। আপনারা আলাল কম্পিউটার্স বইটি নিতে পারেন। এরপরে আমি চলে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞানে বাংলাদেশ যে 30 মার্কের প্রশ্ন হয়, আন্তর্জাতিক 20 মার্ক, ভূগোল 10, এই 60 মার্কের মোট প্রশ্ন হয়। সে বিষয়ে এবার আমি আপনাদেরকে বলবো। বাংলাদেশ বিষয়গুলির প্রস্তুতির জন্য আমি মূলত ওরাকলের যে বাংলাদেশ বিষয়গুলি বইটি আছে
সেই বইটি পড়েছিলাম। তবে বইটি এই মুহূর্তে আমার সামনে না থাকায় আমি আপনাদের দেখাতে পারছি না। তবে আমার কাছে এখন আছে জর্জের MP3 বাংলাদেশ বিষয়গুলি বইটি। এই বইটিও কিন্তু যথেষ্ট ভালো এবং এখানে অনেক MCQ দেওয়া আছে। আপনারা যদি এগুলো ভালোভাবে সলভ করেন এবং ভেতরে যে বর্ণনামূলক লেখাগুলো আছে সেগুলো ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো প্রিপারেশন হয়ে যাবে। ওরাকল বাংলাদেশ বিষয়গুলিতে যে বিষয়টা আমি পেয়েছিলাম সেটা হচ্ছে যেখানে অনেক ডিটেলসে লেখা, ফলে আপনি যদি একবার বইটি ভালোভাবে পড়তে পারেন, এটি আপনার প্রিলিমিনারি হলে যথেষ্ট ব্যাকআপ দিবে এবং আপনি অনেক আনকমন প্রশ্নের উত্তরও অনেক সময় করতে পারবেন। তবে জর্জ MP3 বইটাও ভালো। আপনারা ওরাকল বাংলাদেশ বিষয়গুলি কিংবা জর্জ MP3 দুইটার মধ্যে যে কোনো একটা বই পড়লেই হবে। বাংলাদেশ বিষয়গুলিতে কিন্তু অনেক নম্বর তোলার সুযোগ রয়েছে। 30 নম্বরের মধ্যে 24, 25, 26 পর্যন্ত অনেক সময় তোলা যায়, এমনকি 22, 23 তোলা যথেষ্ট সহজই। ফলে আপনারা যারা সাধারণ জ্ঞান আপনাদের কাছে কঠিন লাগে, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন বিশেষ করে, আপনারা একটু সময় নিয়ে যদি আগেভাগে বাংলাদেশ বিষয়গুলির প্রিপারেশন শুরু করেন, তাহলে আমার মনে হয় যে এই সাবজেক্টে আপনাদের অনেক নম্বর তোলার সুযোগ রয়েছে। বাংলাদেশ বিষয়গুলি কিংবা সাধারণ জ্ঞানকে আপনারা ভয় না পেয়ে, এটা যেহেতু একটু তথ্যমূলক লেখা, অনেক তথ্য, অনেক সাল, অনেকের নাম দেওয়া, একটু সময় নিয়ে যদি কয়েকবার বাংলাদেশ বইটা রিভিশন দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ কিংবা সাধারণ জ্ঞান আপনাদের যে ভয়টা আছে, যে জড়তাটা আছে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। আন্তর্জাতিকের কথায় যদি আমি আসি, আন্তর্জাতিকে BCS প্রিলিমিনারিতে 20 মার্কের প্রশ্ন হয় এবং রিটেনেও 100 মার্কের আন্তর্জাতিক লিখিত প্রশ্ন হয়। লিখিত প্রশ্নের মধ্যে যে কনসেপচুয়াল পার্ট আছে প্রথম 40 নম্বরের, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন হয় যেগুলো একদম প্রিলিমিনারি প্রশ্নের মতো, বিভিন্ন সংগঠন নিয়ে বিশেষ করে। অনেকে আছেন আপনাদের জন্য আন্তর্জাতিক অনেক কঠিন মনে হয়, এত বড় বই থেকে কি পড়বেন না সেটা বুঝে উঠতে পারেন না। তাদের জন্য আমি একটা ভিডিওতে আলাদাভাবে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলবো। আপনারা আন্তর্জাতিকের আলাদা ভিডিও দরকার আছে কিনা সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিকের প্রিলিমিনারি প্রস্তুতি এবং লিখিত প্রস্তুতি কম্বাইন্ড কীভাবে নেবেন সেটি আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি মূলত আন্তর্জাতিকের জন্য ওরাকলের এই আন্তর্জাতিক বিষয়গুলি বইটি পড়েছিলাম এবং এই বইটি থেকে প্রস্তুতি নেওয়ার সময় আমি যে কাজটি করেছি, প্রথমেই যে বিগত বছরের প্রশ্ন দেখে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো আমি কিন্তু সবার আগে শেষ করেছি। আপনারা দেখবেন যে বইটা অনেক বড়, কিংবা MP3 যে বইটা আছে সেটাও অনেক বড়। আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি আগে পড়েন, তাহলে আমার মনে হয় যে আপনাদের প্রস্তুতির ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন। আন্তর্জাতিক এবং বাংলাদেশ সাধারণ জ্ঞানের এই পার্টটার প্রিপারেশন নেওয়ার সময় যে বিষয়টা আপনারা আরও নিজেদের সাথে রাখবেন সেটা হচ্ছে দুইটা ম্যাপ। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা ম্যাপ বাজার থেকে সংগ্রহ করে নেবেন এবং সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে আন্তর্জাতিক ম্যাপটার আপনারা সব কিছু ভালো করে দেখবেন। কোন দেশ কোথায় আছে, কোন বন্দর কোথায়, কোন প্রণালী কোথায়, সব কিছু আপনার যদি পুরো ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি আন্তর্জাতিকে যেমন ভালো করার আপনার সুযোগ থাকবে, তেমনি ভূগোল সাবজেক্টেও কিন্তু এই মানচিত্র রিলেটেড দু একটা প্রশ্ন এসে থাকে। ফলে আপনার আন্তর্জাতিকের 20 এবং ভূগোলের 10 নম্বরে আপনি ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকলে খুব ভালো একটা ব্যাকআপ পাবেন। এই সাথে BCS রিটেন প্রস্তুতির সময় আপনার যদি ম্যাপ সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক সময় বিভিন্ন জায়গায় যদি চিত্র বা ম্যাপ দেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার সেটি দিতে পারবেন। আপনি যখনই কোনো মানচিত্র ভালো করে দেখবেন, প্রথমত আপনার যখন মানচিত্র সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে, এরপর আপনারা চাইলে কিন্তু মানচিত্রের উপর মার্কার দিয়ে কিংবা কলম দিয়ে ড্রয়িং করতে পারেন। আস্তে আস্তে কোনো একটা দেশের মানচিত্র কিংবা কোনো একটা অঞ্চলের মানচিত্রের উপর আপনি যদি মার্কার কিংবা কলম দিয়ে আস্তে আস্তে হাত ঘোরান, তাহলে ওই মানচিত্রটা কিন্তু আস্তে আস্তে আপনার আয়ত্তে চলে আসবে। এবং আয়ত্তে চলে আসলে আপনি BCS রিটেনে পরীক্ষা যখন অংশ নেবেন আন্তর্জাতিক কিংবা অন্য সাবজেক্টে বা রচনায় আপনি যখন বিভিন্ন তথ্য দিবেন, বিভিন্ন ডাটা ছক দিবেন, তখন পাশাপাশি কিন্তু আপনার ম্যাপ এঁকে দেওয়ার সুযোগ থাকবে, যেটা আপনার রিটেনের খাতাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। ফলে আন্তর্জাতিকের জন্য আপনারা ওরাকল বাংলাদেশ বিষয়গুলি কিংবা MP3 একটা বই রাখবেন, সাথে অবশ্যই আপনারা ম্যাপ রাখবেন। আর আন্তর্জাতিক বিষয়গুলির কোন টপিক যদি আপনাদের অনেক কঠিন লাগে, ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া আছে আন্তর্জাতিকের বিভিন্ন টপিকের উপর, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো ভূগোল নিয়ে। ভূগোলের ক্ষেত্রে আমি কনফিডেন্সের বইটিতে আপনারা দেখবেন যে পয়েন্ট পয়েন্ট আকারে অনেক সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টারের তথ্যগুলো খুব ভালো করে দেওয়া আছে। আপনি যদি এই বইটি থেকে BCS প্রিলিমিনারির ভূগোল বিষয়গুলি প্রস্তুতি নেন, তাহলে আমার মনে হয় যে আপনার ভূগোলের ওপর চমৎকার প্রিপারেশন হবে। এবং BCS প্রিলিমিনারিতে ভূগোলের যে 10 মার্কের প্রশ্ন হয়, সেখানে কিন্তু 7-8 তোলা খুবই সহজ, আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।
ভূগোলে যখন আপনারা পড়বেন এখানে যেই প্রণালী কিংবা বিভিন্ন হ্রদ উপত্যকা দেয়া আছে, বিভিন্ন সাগর মহাসাগরের তথ্যগুলো আছে, মরুভূমির তথ্যগুলো আছে, সেগুলো অবশ্যই আপনারা মানচিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। ফলে আন্তর্জাতিক এবং ভূগোল এই দুইটা বিষয়ের প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আপনারা মানচিত্রকে খুবই কাজে লাগাবেন। ফলে আপনাদের তথ্যগুলো যেমন মনে থাকবে, সেই সাথে আপনাদের ম্যাপ সম্পর্কে ভালো ধারণা আপনাকে পরীক্ষার হলে অনেক ব্যাকআপ দিবে। ভূগোল বিষয়ক প্রস্তুতির ক্ষেত্রে আপনারা নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটি রয়েছে সেইখান থেকেও কিন্তু চাইলে প্রস্তুতি নিতে পারেন। গাইড বইয়ের পাশাপাশি আপনারা নবম দশম শ্রেণীর ভূগোল বইটা যদি একটু পড়েন তাহলে আপনাদের প্রস্তুতি কিন্তু আরও স্ট্রং হবে। বিশেষ লিখিততে বাংলাদেশ বিষয়গুলিতে কিন্তু ভূগোলের উপর 20 মার্কের একটা প্রশ্ন থাকে, প্রায় নিয়মিতই বলা চলে। তো আপনাদের প্রিলিমিনারি 10 এবং লিখিত পরীক্ষার 20 মার্কের যে ভূগোলের প্রশ্নটা আসে সেটি যদি খুব ভালোভাবে আপনি অ্যান্সার করতে চান তাহলে অবশ্যই গাইড বইয়ের পাশাপাশি আপনারা নবম দশম শ্রেণীর ভূগোল বইটা থেকে ভালোভাবে প্রস্তুতি নেবেন। আপনি লিখিত প্রশ্ন দেখে কোন জায়গা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন হয় সেই আইডিয়াটা নিয়ে তারপর প্রিলিমিনারির সাথে সেটাকে ম্যাচ করে আপনি এই গাইড বই পাশাপাশি একটা নবম দশম শ্রেণীর ভূগোল বই থেকে আপনি প্রস্তুতি নিলে প্রিলিমিনারি এবং রিটেন দুইটি কিন্তু আপনার কভার হয়ে যাবে। সাধারণ জ্ঞানের পার্টটি গেল। এইবারে আমি আপনাদেরকে নৈতিকতা এবং সুশাসন যে বিষয়টি আছে সেটি নিয়ে কথা বলব। নৈতিকতা এবং সুশাসন বিষয়টির প্রস্তুতি আমি নিয়েছিলাম মূলত ওরাকল নৈতিকতা ও সুশাসন বইটি থেকে। এই বইটিতে দুইটা ভাগে আপনারা দেখবেন যে খুব সুন্দর করে বিসিএস প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে আলোচনা করা আছে। আপনারা এই বইটি পড়লে আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সেই সাথে আপনারা বর্তমান সময়ে দেখবেন বিভিন্ন সময় ফেসবুকে কিংবা অনলাইনে নৈতিকতার উপর অনেক ভালো পিডিএফ পাওয়া যায় কিংবা অনেক ভালো নোট পাওয়া যায়। আপনারা সেই নোটগুলো যদি ডাউনলোড করে রাখেন, প্রিন্ট করে নেন কিংবা অনেক সময় মোবাইল থেকে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আপনারা যদি এই দুইভাবে প্রস্তুতিটা নেন, সেই সাথে ইন্টারমিডিয়েটের পরিণতি ও সুশাসন যে বইটি আছে সেইখানেও কিন্তু নৈতিকতা সুশাসন নামে একটা চ্যাপ্টার আছে। আপনারা চাইলে ইন্টারমিডিয়েটের পরিণতি বইটা সংগ্রহ করে নৈতিকতা এবং সুশাসন চ্যাপ্টারটি সেইখান থেকেও পড়ে নিতে পারেন। তবে নৈতিকতার ক্ষেত্রে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক স্টুডেন্ট নৈতিকতাকে কিন্তু খুব ভয় পান। বিশেষ করে নৈতিকতার অপশনসগুলো এমন কাছাকাছি থাকে যে কোনটি সঠিক উত্তর সেটি ধরা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে ওঠে। তো আমি আপনাদেরকে বলবো যে নৈতিকতা যদি আপনি একদম শিওর না হন তাহলে অবশ্যই কিন্তু আপনি নৈতিকতার প্রশ্নগুলো অ্যান্সার করবেন না। কারণ নৈতিকতা হচ্ছে এমন একটা সাবজেক্ট, আপনার 10টাই মনে হবে উত্তর, কিন্তু আপনি যদি একবার মাইনাস মার্কের ফাঁদে পড়ে যান তাহলে কিন্তু আপনি যেই প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতেন, উত্তীর্ণ হইতেন, শুধু নৈতিকতার কারণে আপনি সেটাতে বাদ পড়ে যেতে পারেন মাইনাস মার্কিংয়ের কারণে। আবার নৈতিকতা কিন্তু এত কঠিনও না যে এখানে একদমই দাগানো যাবে না। এটা পুরোপুরি নির্ভর করতেছে আপনি প্রস্তুতি নেওয়ার সময় কেমন কৌশলে প্রস্তুতি নিচ্ছেন। আপনার প্রস্তুতি নেওয়ার সময় একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে কেমন প্রশ্নের উত্তর কোন অপশনগুলো হয়। যেমন কোনো একটা প্রশ্ন দেখলেই কিন্তু বোঝা যায় এটা কি মূল্যবোধের চ্যাপ্টার নাকি এটা নৈতিকতার চ্যাপ্টার, কোন ধরনের। তো আপনারা যখন নৈতিকতার প্রস্তুতি নেবেন খুব বেসিক শব্দগুলো খুব ভালো করে খেয়াল রাখার চেষ্টা করবেন। মানে যখন আপনারা বর্ণনামূলকভাবে পড়বেন তখন খুব ভালো করে এটার মূল যেই কিওয়ার্ডটা আছে সেই থিমটা মাথায় রাখার চেষ্টা করবেন। ফলে পরীক্ষার হলে আপনি যদি যে কোনো প্রশ্ন কিংবা টপিকের মূল থিমটা যখন আপনার মাথায় থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নের উত্তর অপশন কাছাকাছি আর যাই দেয়া থাক না কেন, আমি তো এই টপিক এই জায়গাটা থেকে পড়ে আসছি, ফলে এইটা উত্তর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি যদি এইভাবে একটু চিন্তা করে দাগান এবং সেই সাথে আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে নৈতিকতাতে কিন্তু নিয়মিতই বিভিন্ন দার্শনিক এবং যুক্তিবিদদের গ্রন্থের নাম এসে থাকে। ফলে আপনারা বিশেষ করে বার্ট্রান্ড রাসেল, জন স্টুয়ার্ট মিল, জেরেমি বেনথাম, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, এদের গ্রন্থগুলোর নাম আপনারা যদি ভালো করে পড়ে যান, আরেকজন হচ্ছেন ইমানুয়েল কান্ট, তাহলে আমার মনে হয় যে আপনাদের নৈতিকতার উপর একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। নৈতিকতাকে ভয় পেয়ে একদমই না দাগানো আমার মনে হয় না খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে। আপনি একটু কৌশলে, খুব যদি সজাগ দৃষ্টিতে আপনি প্রস্তুতি নেন তাহলে আমার মনে হয় যে নৈতিকতায় যথেষ্ট ভালো নম্বর তোলা সম্ভব। এই বইটি তো সবার কাছে পরিচিত, তাই না? আমি ইংলিশ গ্রামারের জন্য আপনাদেরকে রেকমেন্ড করব অবশ্যই জাহাঙ্গীর আলমের মাস্টার ইংলিশ গ্রামার বইটি। এই বইটিতে অত্যন্ত চমৎকারভাবে পুরো ইংলিশ গ্রামারের অসংখ্য উদাহরণ সহ আলোচনা করা হয়েছে। এই বইটি থেকে যদি আপনারা বিসিএস প্রিলিমিনারির ইংরেজির জন্য প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি কমন পড়ার সম্ভাবনা থাকবে এবং আপনারা সঠিক উত্তর দিয়ে আসতে পারবেন। অনেক রিসার্চ গবেষণা করে
এবং অনেক পরিশ্রমের পরে এই বইটি লেখা। ফলে অবশ্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতির জন্য মাস্টার বইটি পড়বেন। তবে এর সাথে একটি বই আমি আপনাদের দেখাতে চাই। আমি বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির সময় মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এই বইটা থেকে মূলত প্রস্তুতি নিয়েছিলাম। কেননা এই বইটাতে শুরুর দিকে আপনারা যদি দেখেন এরকম অনেকগুলো লাল পৃষ্ঠা দেয়া আছে, এবং এই পৃষ্ঠাগুলোতে 99 রুলস নামে 99টা রুলস দেওয়া আছে, যে রুলসগুলোতে মোটামুটি ইংলিশ গ্রামারের অধিকাংশ গুরুত্বপূর্ণ রুলসগুলো কাভার হয়ে যায়। ফলে এই 99 রুলস যদি আপনার ভালো করে পড়া থাকে, আপনি পরীক্ষার হলে খুব অল্প পড়ে বেশ কিছু গ্রামারের প্রশ্ন কমন ফেলতে পারবেন। আর যাদের কাছে মাস্টার বইটিকে অনেক বড় মনে হবে এবং অনেক অসংখ্য উদাহরণ মনে হবে, তারা চাইলে মিরাকল অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটি পড়তে পারেন। এই বইটি মাস্টারের তুলনামূলক একটু ছোট আকারে দেয়া, ফলে আপনারা চাইলে এটা থেকেও বিশেষ প্রস্তুতি নিতে পারেন। তবে দুটির মধ্যে আপনাদের যে বইটি পছন্দ হবে আমি আপনাদেরকে সেটি নিতে বলবো। তবে এই মুহূর্তে বাজারে মাস্টার বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই আমি বলবো, কারণ এই বইটি বাজারের এখন সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে জনপ্রিয় বই। ফলে মাস্টার বইটি যদি আপনি পড়তে পারেন, তাহলে আমার মনে হয় আপনার জন্য ইংলিশ গ্রামারের প্রিপারেশন নিয়ে আপনাকে আর একদমই টেনশন করতে হবে না। ইংলিশ গ্রামারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রুলস আর একটা হচ্ছে মুখস্থ টাইপের প্রশ্ন। তো মুখস্থ টাইপের গ্রামার প্রস্তুতির জন্য আপনারা অবশ্যই মাস্টার বইটি ফলো করবেন, এবং রুলস টাইপের জন্য আপনারা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইটি যদি আপনাদের কাছে থাকে, তাহলে এর যে 99 রুলস আছে, অথবা আপনারা চাইলে 99 রুলস কারো বই থেকে কপি করেও নিতে পারেন, এবং বাকিটা যদি আপনারা মাস্টার বই থেকে পড়েন, তাহলে আমার মনে হয় যে আপনাদের ইংলিশ গ্রামার প্রস্তুতি অনেক চমৎকার হবে। আর যারা ইংলিশ গ্রামারে নিজেদেরকে অনেক দুর্বল মনে করেন, বেসিক একদমই যাদের ভালো নেই, তারা অবশ্যই সময় নিয়ে ধীরে ধীরে আপনারা এই মাস্টার বইটি যদি 2 বার শেষ করতে পারেন, আমার মনে হয় যে আপনাদের আর ইংলিশ গ্রামারের প্রস্তুতি নিয়ে একদমই টেনশন করতে হবে না। আপনাদের বেসিক যেমন ভালো হয়ে যাবে, পাশাপাশি আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় যথেষ্ট ভালো নম্বর তুলতে পারবেন। ইংলিশ গ্রামারের পর আমি আপনাদের এবার দেখাবো ইংলিশ লিটারেচার প্রিপারেশনটা আমি নিয়েছিলাম মিরাকলের ইংলিশ লিটারেচার বই থেকে। এই বইটি দেখতে অনেক মোটা মনে হলেও এই বইটির সব কিছু কিন্তু পড়তে হয় না। এই বইটির প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আপনি যদি এই বইটি থেকে প্রিপারেশন নেন ইংলিশ লিটারেচারে, তাহলে আমার মনে হয় না আপনার লিটারেচার নিয়ে আর কোনো টেনশন করতে হবে। অনেক স্টুডেন্ট আছেন যাদের কাছে ইংলিশ লিটারেচার বেশ কঠিন বলে মনে হয়, তাদের জন্য আমার পরামর্শ থাকবে আপনারা ইংলিশ লিটারেচারের এই সাবজেক্টের প্রিপারেশন অবশ্যই একটু আগে ভাগে শুরু করবেন। কারণ আমরা যেহেতু ইংরেজি সাহিত্যিক কিংবা ইংরেজি সাহিত্যের বইগুলো, কোটেশনগুলো সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে খুব ভালো একটা পরিচিত থাকি না আমাদের স্টুডেন্ট লাইফে, ফলে হঠাৎ করে নতুন এই সাবজেক্টটাতে ভালো মার্ক ক্যারি করা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। তো এই বইটি যদি আপনি কমপক্ষে 3, 4, 5 বার রিভিশন দিয়ে যেতে পারেন, অন্য বই আপনি হয়তো 2, 3 বার পড়লেই হবে, কিন্তু ইংলিশ লিটারেচার এই বইটা আপনাকে কমপক্ষে 4, 5 বার রিভিশন দিয়ে যেতে হবে। আপনি যে টপিকগুলো পড়বেন সেগুলো অবশ্যই আপনি বারবার পড়ে যাবেন, কারণ ইংলিশ লিটারেচারের এই যে অপশনগুলো থাকে সেগুলো অনেক সময় আমাদের কনফিউজিং হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে কোনটা উত্তর হবে। ফলে ইংলিশ লিটারেচার প্রিপারেশন নেওয়ার সময় আপনারা অবশ্যই সময় নিয়ে বারবার এই বইটি পড়ার চেষ্টা করবেন। আপনি যদি 4-5 বার বইটা মোটামুটি পড়ে ফেলেন, তারপর আপনারা দেখবেন যে কনফিউজিং লাগে না, আপনি একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবেন না। আর প্রস্তুতি নেওয়ার সময় অবশ্যই বরাবরের মতো আপনারা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বেন। এই বইয়ের সব কিন্তু আপনাদেরকে পড়তে হবে না, গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি চাইলে খুব সহজেই বের করতে পারবেন। তবে আপনারা যারা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে না পারেন, আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কিংবা আমার পেজের ইনবক্সে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমি আপনাদের জন্য চেষ্টা করব ইংলিশ লিটারেচারের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দিয়ে দিতে, কিংবা আপনাদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব শুধু ইংলিশ লিটারেচারের কী পড়লে আপনি খুব সহজেই ইংলিশ লিটারেচারে 10, 11, 12 মার্কস চলতে পারবেন, সেটি আমি আপনাদেরকে বলে দিব। এবারে আমি আপনাদেরকে বলবো ভোকাবুলারি নিয়ে কিছু কথা বলবো। ভোকাবুলারি প্রস্তুতির জন্য আপনারা যারা অ্যাডমিশনের সময় সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি পড়েছিলেন, তারা সেই বইটি চাইলে এখন প্রথমে 2-1 বার পড়ে নিতে পারেন। তাতে আপনার ভোকাবুলারির উপর ভালো একটা বেস তৈরি হয়ে যাবে, ভালো একটা বেসিক মজবুত হয়ে যাবে। পাশাপাশি আপনি জিআরইর যে ইংলিশ ভোকাবুলারি বইটি রয়েছে সেটি, কিংবা মিরাকলের যে নেমোনিক ইংলিশ ভোকাবুলারি বইটি আছে, এই ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন। আমি মূলত এই বইটি থেকেই প্রস্তুতি নিয়েছিলাম। এই বইটিতে কয়েকভাবে মনে রাখার কৌশল দেওয়া আছে, কীভাবে আপনি ভোকাবুলারি মনে রাখবেন নেমোনিক সহ।
আপনি যদি এই বইটি পড়েন তাহলে আমার মনে হয় যে আপনার প্রস্তুতি ভোকাবুলারির উপর মোটামুটি ভালো হয়ে যাবে। ভোকাবুলারি প্রস্তুতি নেওয়ার সময় আপনারা সবাই যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা বিসিএস, ব্যাংক এবং অন্যান্য চাকরির বিগত যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে যাবেন। বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু অনেক সময়ই ভোকাবুলারি বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট হয়ে থাকে। ফলে ভোকাবুলারি আপনার অবশ্যই সবার আগে বিভিন্ন বছরের প্রশ্নগুলো বিসিএস, ব্যাংক এবং পিএসসির অন্যান্য যে চাকরির পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার ভোকাবুলারি ভালো করে পড়ে নেবেন। পাশাপাশি আপনারা নর্মালি যেখানে এবিসি করে দেওয়া থাকে সেই জায়গাটাও ভালো করে কয়েকবার রিভিশন দেবেন। তবে ভোকাবুলারি কিন্তু নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে। আপনি যদি ভোকাবুলারি নিয়মিত চর্চার মধ্যে না রাখেন তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে এটা ভুলে যাবেন। তো এই গেল মোটামুটি বিসিএসের 10টা সাবজেক্টের 200 মার্কের আমি কি বই পড়েছিলাম এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি যদি এখন বিসিএস প্রস্তুতি শুরু করতাম তাহলে কোন কোন বই থেকে আমি বিসিএস প্রস্তুতি নিতাম সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিসিএস প্রিলিমিনারির এই সাবজেক্টগুলোর বইয়ের বাইরেও আরও কিছু বই রয়েছে যেগুলো আপনার বিসিএস প্রিলিমিনারিকে অনেক মজবুত করবে, বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি এবং সেই সাথে রিটেনের জন্য আপনি ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখন আমি আপনাদেরকে সেই বইগুলো দেখাবো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির আরও একটা বড় অংশ হচ্ছে জব সলিউশন। আপনারা বাজারের যে কোনো একটা জব সলিউশন কিনে নেবেন। বর্তমান সময়ে বাজারে কিন্তু টপিক ভিত্তিকও জব সলিউশন পাওয়া যায়, বিশেষ করে ফেনোমেন কথা আমি বলবো। এছাড়া নর্মাল যে ব্যাখ্যা সহ যেসব জব সলিউশন আছে আপনারা চাইলে বাজারে দেখে ভালো করে যে কোনো একটা জব সলিউশন নিয়ে নেবেন এবং সেখান থেকে আপনারা অবশ্যই 10ম থেকে 46 বিসিএস পর্যন্ত এখনও পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন ভালো করে উত্তর মুখস্থ রাখবেন, যাতে বিভিন্ন সময় যদি বিসিএস প্রিলিমিনারিতে রিপিট হয়, বেশ কিছু প্রশ্ন প্রায় হয়ে থাকে রিপিট, আপনারা সেগুলো জানি অবশ্যই সঠিক উত্তর পড়তে পারেন। কারণ বিসিএস প্রিলিমিনারি এমন একটি পরীক্ষা যেখানে আপনি সহজ প্রশ্নগুলো যদি ভুল করে ফেলেন না পারেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। একটা কঠিন প্রশ্ন ভুল করা না পারা আর একটা সহজ প্রশ্ন ভুল করা কিংবা না পারা কিন্তু এক না। সহজ প্রশ্ন যেগুলো সবাই পারবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে পারতে হবে। ফলে জব সলিউশন থেকে যখন প্রশ্ন আসবে বিগত বছরের প্রশ্ন আপনারা অবশ্যই ভালো করে বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন যেন আপনারা অবশ্যই প্রিলিমিনারিতে সেগুলো পারেন। এছাড়া জব সলিউশন পড়া থাকলে আপনার যে বিষয়টি কাজে দেবে সেটি হচ্ছে অন্যান্য চাকরির পরীক্ষায় বিসিএস বাদেও আপনি খুব ভালো ব্যাকআপ পাবেন এবং অধিকাংশ সময় আপনি দেখবেন যে অন্যান্য চাকরির পরীক্ষার প্রচুর প্রশ্ন কিন্তু রিপিট হয় বিসিএসের প্রশ্ন থেকে। ফলে আপনারা জব সলিউশনের উপর ভালো একটি দখল নেওয়ার চেষ্টা করবেন একদম শুরু থেকেই। আমি ওরাকলের একটি জব সলিউশন পড়েছিলাম, তো আপনাদেরকে ওরাকলে কিনতে হবে এমন কোনো কথা নাই। আপনারা বাজারে যেটি সবচেয়ে আপনাদের ভালো লাগবে দেখে সেটি আপনারা চাইলে কিনতে পারেন। পাশাপাশি আমি আপনাদেরকে বলবো প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার যে চাকরির পরীক্ষাগুলো এখন হচ্ছে আপনারা কোনো একটা অ্যাপস থেকে কিংবা ফেসবুক থেকে ডাউনলোড করে অবশ্যই এই রিসেন্ট জব সলিউশনগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। ফলে আপনাদের বিভিন্ন চাকরির পরীক্ষা সেখান থেকে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো জব সলিউশনের ব্যাপারটা গেল, এবারে আমি আপনাদেরকে দেখাবো ডাইজেস্ট। ডাইজেস্টের ব্যাপারটা হচ্ছে আপনার যখন সব বইগুলো খুব ভালো করে পড়া হয়ে যাবে, কয়েকবার পড়া হয়ে যাবে, আপনি একদম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মুখোমুখি থাকবেন 15 দিন বা 1 মাস আগে, আপনি চাইলে একবার একটা ডাইজেস্ট বই পড়তে পারেন। ডাইজেস্ট বই থেকে সব কিছু যে পড়তে হয় এমন না, কিন্তু আপনি একটা ডাইজেস্ট বই থেকে যদি গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো দেখেন কিংবা এখানে দেখবেন যে আপনারা গাইড বইগুলোর বাইরেও আরও বেশ কিছু তথ্য বাড়তে দেওয়া থাকে, সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার বিসিএস প্রস্তুতিতে আপনি বেশ কিছু নাম্বার বাড়তে তুলতে পারবেন একটা ডাইজেস্ট পড়া থাকলে। তো আমি মূলত অ্যাসিউরেন্সের এই ডাইজেস্টটা কিনেছিলাম। এই ডাইজেস্টটি আপনারা চাইলে কিনতে পারেন কিংবা অন্য কোনোটাও যদি আপনাদের ভালো মনে হয় দেখে সেটাও আপনারা কিনতে পারেন। অ্যাসিউরেন্সের ডাইজেস্টটা মোটামুটি ভালো, আপনারা এখন আপডেটটা যদি কিনে নেন তাহলে আমার মনে হয় আপনাদের প্রস্তুতি যথেষ্ট ভালো হবে। তবে ডাইজেস্ট পড়ার ক্ষেত্রে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডাইজেস্ট আপনি তখনই পড়বেন যখন আপনার রিভিশন দেওয়ার সময় হয়েছে, বিভিন্ন সাবজেক্টগুলো রিভিশন দেবেন, তখন আপনি চাইলে একটা ডাইজেস্ট পড়তে পারবেন। তবে ডাইজেস্ট যে পড়তেই হবে সেটা না, আপনি চাইলে আপনার গাইড বইগুলো কিংবা আপনার টেক্সট বইগুলো আবার রিভিশন দিতে পারেন। ডাইজেস্ট মূলত অনেকটা রিভিশন টাইপের বই, যে একটা বইয়ের মধ্যে আপনি সব সাবজেক্টের একটা কম্পাইলেশন পাবেন। ফলে আপনার অল্প সময়ে আপনি পুরো সাবজেক্টটা, সবগুলো সাবজেক্ট মোটামুটি একটা রিভিশনের মতো দিতে পারবেন। সর্বশেষে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে মডেল টেস্ট। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য মডেল টেস্ট দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি যখন প্রস্তুতি শুরু করবেন, আপনি যদি প্রথমেই একটা মডেল টেস্ট দিয়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন অবস্থান থেকে বিসিএস প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন। মডেল টেস্ট দিলে আপনি অবশ্যই এই বিষয়টা এনশিওর করবেন যে প্রতিটা পরীক্ষা দেওয়ার পরে আপনার
কোন কোন জায়গায় এখনও দুর্বলতা আছে, আপনি কোন সাবজেক্টে কেমন নাম্বার পেয়েছেন, কোন সাবজেক্টে আপনার বেশি মাইনাস মার্কিং হয়েছে, সেগুলো আপনি ভালো করে অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আপনি আবার পড়াশোনা শুরু করবেন। অ্যাসিউরেন্সের যেই মডেল টেস্টে থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম, এটার শেষের দিকে আপনারা দেখবেন যে ওএমআর শিট একদম দেওয়া থাকে। আপনারা চাইলে সেই ওএমআর শিট বাজার থেকে কপি করে নিয়ে তারপরে কিন্তু নিজে নিজে বাসায় পরীক্ষা দিতে পারবেন। এবং আপনারা মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই ঘড়ি ধরে নির্ধারিত সময়ের মধ্যে মডেল টেস্টে দিবেন এবং পরীক্ষার হলের মতো সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে বাজারে এখন অ্যাসিউরেন্সের বাইরেও আরও বেশ কিছু ভালো মডেল টেস্ট পাওয়া যায়, বিশেষ করে টপিক ভিত্তিকও মডেল টেস্ট পাওয়া যায়। আপনারা চাইলে সেরকম একটা মডেল টেস্টও নিয়ে নিতে পারেন। তবে মডেল টেস্ট কেনার সময় আপনারা অবশ্যই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে যে মডেল টেস্টের প্রশ্নের কোয়ালিটিটা কেমন। মডেল টেস্টের প্রশ্ন প্যাটার্ন যদি বিসিএসের প্রশ্নের মতো মনে হয় তাহলে অবশ্যই আপনারা সেই মডেল টেস্টে কিনবেন। মডেল টেস্ট যদি অনেক কঠিন প্রশ্নের হয় তাহলে যেমন আপনি হতাশ হয়ে যেতে পারেন, আপনার কনফিডেন্স লো হয়ে যেতে পারে, সেটা একটা সমস্যা। আবার মডেল টেস্ট যদি অনেক ইজি হয়ে যায় তাহলে আপনি অনেক বেশি মার্কস পেয়ে যাবেন, তখন আপনি আসলে ওভার কনফিডেন্স হয়ে যাবেন। আপনার প্রস্তুতি অত ভালো না, কিন্তু অনেক মার্কস পাওয়ার কারণে আপনার কাছে মনে হবে আপনার প্রস্তুতি অনেক ভালো। ফলে আপনারা এমন একটি মডেল টেস্ট কেনার চেষ্টা করবেন যে মডেল টেস্টটিতে বিসিএসের মানের কিংবা বিসিএসের কাছাকাছি মানের প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে অ্যাসিউরেন্সের প্রশ্ন কোয়ালিটি মোটামুটি স্ট্যান্ডার্ড, ফলে আপনারা চাইলে অ্যাসিউরেন্সের মডেল টেস্টটা কিনতে পারেন। এই ছিল আজকে মোটামুটি আমার বুক লিস্ট। এর পাশাপাশি আপনারা অবশ্যই দীর্ঘমেয়াদে প্রিলিমিনারি এবং রিটেনের বেসিক ভালো করার জন্য পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলবে। সেই সাথে আপনার স্ট্রং এবং উইক জোন অনুযায়ী আপনি কোন সাবজেক্টে কেমন নাম্বার তুলতে চান সেটার একটা টার্গেট ঠিক করে নেবেন। আর আপনারা যদি সাবজেক্ট ওয়াইজ আলাদা কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনি প্রত্যেকটা সাবজেক্টে আপনার কাঙ্ক্ষিত নম্বর তুলতে পারবেন সে বিষয়টি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য অবশ্যই প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা ভিডিও দিতে চেষ্টা করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান। আর বিসিএস সংক্রান্ত এমন নানান টিপস অ্যান্ড ট্রিক্স জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।